ডাকাতের হামলায় গৃহকর্তার মৃত্যু, 4 গরু লুট। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক, বলছেন রিজভী। ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের পেটে পদ্মা ব্যাংক, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানাবো মসজিদে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকাতের হামলায় গৃহকর্তার মৃত্যু, 4 গরু লুট। মানিকগঞ্জের সিংগাইরে ডাকাত দলের অস্ত্রের আঘাতে আহত মহরউদ্দিন নামের এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। এ সময় 4টি গরু লুট করেছে ডাকাত দল। সকাল 10টার দিকে সাভারের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়। রাতে উপজেলার তালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহরউদ্দিন তালেপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত 2:30টার দিকে মাঝারি আকারের একটি ট্রাকযোগে 10 থেকে 12 জনের একদল ডাকাত মহরউদ্দিনের বাড়িতে হানা দেয়। গোয়ালঘর থেকে গরু লুট করার সময় তাদের বাধা দেন মহরউদ্দিন। এ সময় ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ট্রাকযোগে 4টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত সদস্যরা। গুরুতর আহত মহরউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সকাল 10টার দিকে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়। সিংগাইর থানার ওসি JOM তৌফিক আজমের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক, বলছেন রিজভী। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিরোধিতা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে। নীলফামারীর বিএনপি নেতাকর্মীদের নিপীড়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নীলফামারী এমন একটি জেলা যে জেলায় বিগত 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। একজন মন্ত্রীর নির্দেশে গোটা নীলফামারী জেলাকে রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করেছেন যাতে কেউ একটি শব্দও করতে না পারে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা 40,000 কোটি টাকা এবং তাদের রাজনৈতিক নেতারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। রিজভী দাবি করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের পেটে পদ্মা ব্যাংক, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ওরফে মখা আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে BFIU। ফার্মার্স থেকে নাম বদলে হয় পদ্মা ব্যাংক। সেই ব্যাংক লুটের 1 নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তিনি ব্যাংকটির চেয়ারম্যান থাকার সময় প্রায় 3,300 কোটি টাকা লুট হয়। তার সহযোগী বাবুল চিশতির মাধ্যমে লুট হয় আরও প্রায় 1,700 কোটি টাকা। এইভাবেই পদ্মা ব্যাংকের প্রায় 5,000 কোটি টাকা হাওয়া হয়ে যায়। বর্তমানে ব্যাংকটির মন্দমানের খেলাপি ঋণ প্রায় 86%। এর মধ্যে বাবুল চিশতির সাজা হলেও ধরাছোঁয়ার বাইরে মখা আলমগীর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে তদন্ত করা দূরে থাকে, ভয়ে কেউ কথা বলার সাহস পায়নি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন, পদ্মা ব্যাংকের প্রতিবেদন ও যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। একটি সূত্রের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন মখা আলমগীর। খাত সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা ব্যাংকের উপর এখন ফরেনসিক অডিট করা জরুরি। তাহলেই বেরিয়ে আসবে অচল ও মৃতপ্রায় ব্যাংকটিতে লুটপাটের পুরো চিত্র। সংস্থাটির সর্বশেষ তদন্তে দেখা গেছে, তার নিজের নামে, স্ত্রী সিতারা আলমগীরের নামে এবং পরিবারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নামে খোলা 33টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট 398 কোটি 91 লাখ টাকার লেনদেন রয়েছে।
এর মধ্যে 200,63,00,000 টাকা জমা হয়েছে এবং 197,88,00,000 টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমান অ্যাকাউন্টগুলোতে অবশিষ্ট আছে মাত্র 2,82,00,000 টাকা। আদালতের নির্দেশে এসব অ্যাকাউন্ট পুনরায় স্থগিত করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করা অর্থ পাচার। BFIU এর প্রতিবেদনে বলা হয়, মখা আলমগীর মন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করা, অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেন। সেই অর্থ দেশের বাইরে পাচার করা হয় এবং ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা নয়ছয় করা হয়। কখনো নিজের নামে, কখনো স্ত্রীর নামে, আবার কখনো তথাকথিত ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। এসব অবৈধ কার্যক্রমে পদ্মা ব্যাংক ছাড়াও IFIC ব্যাংক, যমুনা ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ব্যবহৃত হয়েছে। তদন্ত উঠে এসেছে, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের জন্য বেশ কয়েকটি ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে শুভ অটো রাইস মিল, সুলতানা ফিলিং স্টেশন, মেসার্স সুলতানা অয়েল মিল, গুলবাহার হিমাগার লিমিটেড ও সুলতানা ফাউন্ডেশন। এসব প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন নিয়ে তা অন্যত্র সরিয়ে ফেলা এবং আমানতকারীদের অর্থ আত্মসাৎ করার প্রমাণ পাওয়া গেছে। BFIU এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, মখা আলমগীর ও তার স্ত্রী পরিচালিত আইন লঙ্ঘন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 2-19 ধারায় কর সংক্রান্ত অপরাধে জড়িত। এই কারণে তাদের বিরুদ্ধে অধিকতর অনুসন্ধান, তদন্ত, আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি। 2013 সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক শুরুর পরই অবৈধ নিয়োগ বাণিজ্য, নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ এবং অর্থ লোপাটে জড়িয়ে পড়ে। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা মখা আলমগীর এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতি এই কেলেঙ্কারির মূল হোতা ছিলেন। তারা শুধু অবৈধ ঋণ অনুমোদনই দেননি, বরং গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে পে অর্ডারের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন। এই অপরাধকে কেন্দ্রীয় ব্যাংক তাদের নৈতিক স্খলন হিসেবে উল্লেখ করে। গ্রাহকের টাকায় লুটপাট। ব্যাংকের অনিয়ম ও লুটপাটের কারণে এক পর্যায়ে গ্রাহকরা শাখায় ভিড় করেও নিজেদের জমানো টাকা ফেরত পাননি। এমনকি সরকারের জলবায়ু তহবিলের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছিল ব্যাংকটি। পরিস্থিতির অবনতির কারণে 2017 সালে মখা আলমগীরকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সরকারের হস্তক্ষেপে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। পদ্মা ব্যাংকে সরকারি মালিকানা। সংকটে পড়া ব্যাংকটিকে বাঁচাতে সরকারের উদ্যোগে সোনালী জনতা অগ্রণী, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ হাতে প্রায় 70% শেয়ার হস্তান্তর করা হয়। বিনিময়ে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করে 715 কোটি টাকা। এরপর 2018 সালে চৌধুরী নাফিস শরাফত পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে কিছু সময় ব্যাংকটি স্থিতিশীলতা ফিরে পেলেও পরবর্তীতে নতুন করে লুটপাট ও অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে শরাফতও পদত্যাগ করে বিদেশে অবস্থান করছেন। প্রসঙ্গত, মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি ও তার ছেলে রাশেদুল হক চিশতিকে ব্যাংকটির প্রায় 160 কোটি টাকা আত্মসাতের মাধ্যমে পাচারের অভিযোগে 12 বছর কারাদণ্ড দেন আদালত। সার্বিক বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে পদ্মা ব্যাংকের বিষয়ে একটি সহযোগিতা চাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ব্যাংকের অনাবশ্যক ব্যয় কমিয়ে আনা এবং খেলাপি ঋণ আদায় থেকে আমানতকারীদের কিছু কিছু অর্থ ফেরত দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। সার্বিক বিষয়ে একটি সমাধানের চেষ্টা চলছে। মসজিদে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের। মাদারীপুরের শিবচরে ফজরের নামাজে ইমামতি করতে যাচ্ছিলেন মাওলানা আব্দুর রহমান। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিহত হয়েছেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আব্দুর রহমান প্রতিদিনের মতো সোমবার ভোরে সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজে ইমামতি করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হন। বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে পঞ্চগ্রামের মসজিদে যাওয়ার পথে আব্দুল জব্বার শিকদার বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ইমাম। পরে এলাকার লোকজন আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।